আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মারুফ, ভালো আছো? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। বাকিরা কই মারুফ? একটু ইয়ে করো তো, স্যার আসবে। গ্রুপে একটা মেসেজ দিয়ে দাও যে তাড়াতাড়ি আসো, স্যার আসছে। স্যার বলতেছে। কি আর কি অবস্থা তোমার? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি কি বাড়িতে গেছো নাকি মাঝখান দিয়ে? না, কেন? ওই যে কি একটা মেসেজ দেখলাম, নেটওয়ার্কের আমি না তো, প্রবলেম। হিমান স্যার। ও হিমান না, আদিয়াত আদিয়াত আদিয়াত, আমি আদিয়া। না স্যার। ও বাড়িতে গেছে। হ্যাঁ, ওর ওইখানে নেট নাই, তো ওই জন্য ক্লাসে জয়েন করতে পারতেছি না, সেটা বলছে। কি রূপক, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আপনি ভালো আসসালাম। আছেন? হ্যাঁ ভালো আছি। আবিদ সরকার তো ক্লাসে করে না। আবিদ সরকার কই থাকো তুমি? আবিদ সরকার, তোমাকে দেখা যায় আসসালামু না তো। আলাইকুম স্যার। ক্লাস করতে পারো না রেগুলার? রেগুলার তো দেখি না। আমার ক্লাসে তো বিশেষ করে রেগুলার না। আমি একটা ক্লাস পাই, তার জন্য দেখি না। জি স্যার। যাক, আমরা শুরু করি, কারণ ওরা কখন আসবে অলরেডি 5 মিনিট হয়ে গেছে। রূপক, ওদেরকে একটা মেসেজ দিও। আর আগের ক্লাসে কজন ছিল? স্যার আমি আগের ক্লাস দুটা করতে পারি নাই, আমার একটা একটু প্রবলেম ছিল, তো আমি বলতে পারতেছি না। আমি মেসেজ দিয়ে দিচ্ছি স্যার সবাই। তো আমরা আসলে আজকে আর্থিক বিবরণী ক্লাস করব, কারণ আসলে আমাদের মোটামুটি যেগুলা চ্যাপ্টার শেষ হওয়ার কথা সেগুলো অলরেডি শেষ হয়ে গেছে সবগুলোই। এখন আমরা রিভিশন ক্লাস করব। আমাদের, তোমরা মনে হয় একটা নোটিশ পেয়েছো কলেজ তরফ থেকে, ওইখানে মনে হয় আমাদের ক্লাস মেবি অক্টোবরের 15 তারিখ পর্যন্ত দেওয়া আছে। দেখতে পাচ্ছ তোমরা? ওই ওই ইয়াটা দেখছো যে তোমাদের ক্লাস কত তারিখ পর্যন্ত হবে? জি স্যার, দেখছি। 19 তারিখ থেকে তো আবারই ওই যে। পরীক্ষার কথা বলছো নাকি? হ্যাঁ 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 স্যার। তো যাই হোক, আমরা তারই মধ্যে রিভিশন দিয়ে আগাতে হবে, এছাড়া তার উপায় নেই। তো আজকে আমরা আসলে আর্থিক বিবরণীর প্রথম অংশ। হ্যাঁ বলো। আমাদের কি আগের মতো অনলাইন সিস্টেমে পরীক্ষা হবে? পরীক্ষাটার সিস্টেম এখনো কিছু বলে নাই, তবে এই করোনা পরিস্থিতি যদি অনুকূল না হয় তাহলে তো অবশ্যই আগের মতোই ওই যে অনলাইনে পরীক্ষা দিতে হবে। তবে এখনো ওটা কনফার্ম করে নাই কি করবে, হয়তো আর 1 সপ্তাহ পরে জানতে পারবো। আচ্ছা, যাই হোক, এখন আমরা আজকে মূলত দশম অধ্যায়, যেটা আর্থিক বিবরণী, যেখান থেকে দুটো অঙ্ক বাধ্যতামূলক দিতেই হয়। এটা টেস্টে হোক আর বোর্ডে হোক, সব জায়গায় দিতে হয়। তো এটা আমরা আগেও অনেক করাইছি, তারপরও আজকে আমরা রিভিশন একটা ক্লাস নিচ্ছি এটার উপরে। তো আমরা যে আর্থিক বিবরণীটা করব, এটা মূলত এক মালিকানা ব্যবসায়ের আর্থিক বিবরণী আবার বিভিন্ন প্রতিষ্ঠানের হয়, যৌথ মূলধনী কোম্পানিরও হয়, তারপর অংশীদারি ব্যবসায়ীরা হয়। তো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে মূলত এক মালিকানা ব্যবসায়, যেখানে মালিক একজন, সে একাই লাভ লোকসান বা লাভ ক্ষতি বহন করে। এবং সাধারণত ছোটখাটো বাংলাদেশে যারা ছোট আয়তনের ব্যবসা প্রতিষ্ঠান অথবা বৃহৎ পরিসরে না, ওই ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে মূলত এক মালিকানা ব্যবসা হয়।
তো এক মালিকানা ব্যবসায়ের বিষয়দায় বিবরণী করব আমরা আজকে। তো কি শিখতে পারবো দেখো, এখানে কতগুলো বিষয় আছে। একটা ডিপার্টমেন্টাল স্টোর, তার হিসাব নিকাশ কার্যক্রম, তার একটা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট মানে বহুধাপ বিশিষ্ট বিষয়দায় বিবরণী, এবং ওটার আর্থিক অবস্থা বিবরণী। যদিও এটা আমরা আজকে আর্থিক অবস্থা বিবরণী করবো না। তো আমরা আজকে যা শিখতে পারবো, প্রথমত আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণীর ধাপসমূহ কি কি, বিষয়দায় বিবরণী কি, বিষয়দায় বিবরণী প্রস্তুতের নিয়মাবলী। তো প্রথমে আমরা আর্থিক বিবরণী কি এটা নিয়ে কথা বলি। এটা যদি আমরা আগে জানি যে আর্থিক বিবরণী আমরা কখন প্রস্তুত করি বা কি, একটা নির্দিষ্ট সময় শেষে বা হিসাবকাল শেষে, সাধারণত 1 বছর শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, অথবা 30 জুনও হতে পারে যদি সেটা আর্থিক বছর হয়। তো একটা নির্দিষ্ট সময় শেষে বা হিসাবকাল শেষে ব্যবসায় আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য যে সকল বিবরণী তৈরি করা হয় তাদেরকে একত্রে আর্থিক বিবরণী বলে। মানে আর্থিক বিবরণী প্রস্তুতির উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে আর্থিক ফলাফল বের করা, আর একটা হচ্ছে আর্থিক অবস্থা নির্ণয় করা। আর্থিক ফলাফল বের করা হয়, যেটা আমরা আজকে করব হয়তো বিষয়দায় বিবরণীর মাধ্যমে, আর আর্থিক অবস্থা নির্ণয় করা হয় আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে। তো আর্থিক ফলাফল বলতে লাভ ক্ষতিকে বোঝায়, আর আর্থিক অবস্থা বলতে সম্পদ দায় এবং মূলধনের পরিমাণ নির্ণয় করাকে বোঝায়। তো আমরা পরে লিখছি আর্থিক বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল তথা লাভ বা ক্ষতি এবং আর্থিক অবস্থা তথা সম্পত্তি দায় ও মূলধনের পরিমাণ নির্ণয় করা হয়। এই উদ্দেশ্যে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি। তো আমাদের আর্থিক বিবরণীর ধাপ, এক মালিকানা ব্যবসায় আমরা আর্থিক বিবরণী যে করব সে আর্থিক বিবরণীর ধাপ 5টি। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা সংক্ষেপে IAS 01 বা 01 অনুযায়ী এক মালিকানা ব্যবসায় আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে 5টি। প্রথমটা হচ্ছে বিষয়দায় বিবরণী, স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, অর্থাৎ এটা সাধারণত যারা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তারা এই বিবরণীটা প্রস্তুত করে। তবে হ্যাঁ, যদি কোনো প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান হয় তারা কিন্তু বিষয়দায় বিবরণী করে না, তারা আয় বিবরণী এক ধাপ বিশিষ্টটা করে। সেখানে আয় থেকে ব্যয়গুলো বাদ দিয়ে দেয়, মানে ওটাকে বলে আয় বিবরণী। আর 2 নম্বর হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। এখানে ব্যবসায়ের মালিকানা সত্ত্বের পরিবর্তন দেখানো হয়, অর্থাৎ এক কথায় মালিকানা সত্ত্ব দেখানো হয়, মূলধন, অতিরিক্ত মূলধন এগুলো এখানে দেখানো হয়। তারপরে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা একটু আগে বলছিলাম এখানে মূলত 3টা বিষয়কে উপস্থাপন করা হয়, সম্পদ বা সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব। এই 3টা বিষয়কে আর্থিক অবস্থা বিবরণীতে আমরা উপস্থাপন করি। তো হিসাব সমীকরণের নিয়ম অনুযায়ী A=L+OE হয়ে থাকে, আমরা জানি। তো আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমে আমরা এটাই প্রমাণ করি যে A=L+OE, এই জিনিসটা আমরা আর্থিক অবস্থা বিবরণীর মাধ্যমেই প্রমাণ করি। তো এখানে আবার সম্পদগুলোকে সাজাতে হয়, দায়গুলোকেও সাজাতে হয়। তো এটা আমরা আজকে আলোচনা করবো না, এটা হয়তো পরে একটা ক্লাস নিলে ওটা নিয়ে বিস্তারিত বলবো। 4 নম্বর নগদ প্রবাহ বিবরণী। তো নগদ প্রবাহ বিবরণীতে আমাদের এই 9-10 লেভেলে অবশ্য অঙ্কে নাই। এটা যদি তুমি ইন্টারমিডিয়েট কমার্সে পড়ো তাহলে হয়তো ইন্টারমিডিয়েট সেকেন্ড পেপারে এটা পাবা, নগদ প্রবাহ বিবরণী, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। তো আর্থিক অবস্থা বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা হচ্ছে 5 নম্বর ধাপ। এখন অনেকে এটাকে ইগনোর করে, মিউট করে দাও সবাই যারা জয়েন। সালমান মিউট করে নাও, দেরি কেন সালমান? ক্লাস করে দেশি কি বুঝলাম না, আনার তো আমি তো দেরি করে আসছো, সালমানের কথা বললাম আপনি। স্যার আমার তো নেটে স্যার একটা কথা ছিল, আপনার 19 তারিখে পরীক্ষা নাকি স্যার? এটা তো নোটিশে এরকমই লেখছে, এখন যদি চেঞ্জ করে তাহলে তো জানতে পারবা। দেখলাম যে স্যার মাঝখানে তো পূজা পড়ে, ষষ্ঠী তো 22 তারিখে। হ্যাঁ, এটা নিয়ে অলরেডি কথা পূজা পড়ে মাঝখানে। তোমার কথা ঠিক আছে, তুমি তো আরে মুসলমান মানুষ, তুমি তো আর হিন্দু না। এখন যেটা স্যার সেটা একদম দিনপঞ্জিও ঠিক করে ফেলছে, ষষ্ঠী পূজা না না ঠিক আছে, বুঝতে পারছি ওর কথা ঠিক আছে। 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কলেজের পূজার একটা বন্ধ ছিল। এখন যদি 19 তারিখ থেকেই পরীক্ষা হয় তাহলে সেই বন্ধটা কি কাউন্ট করা হবে কিনা, এখন এই কারণে এটা নিয়ে অলরেডি কথা হয়েছে, অর্থাৎ চেঞ্জ হতে পারে তোমাদেরটা মেবি। আচ্ছা, এর আগে তোমাদের যে একাডেমিক ক্যালেন্ডারে পরীক্ষার ডেট ছিল ওটা কত তারিখে ছিল? 14 সামথিং, 14-15 এরকম দিকে, মানে অক্টোবরে ছিল। আচ্ছা 14-15 দিকে। স্যার একটা জিনিস এটা যে জিজ্ঞেস করবো স্যার, যদি আমাদের স্কুলের কি যদি হয় পরীক্ষা হয়ও তাও কি স্যার MCQ হবে অনলাইন? এখন যদি করোনা পরিস্থিতি উন্নতি না হয়ে কলেজ না খোলে তাহলে তো MCQ হবে, আর কোনো উপায় তো নাই। কারণ সিকিউ তো
তোমার নিতে গেলে যে প্রবলেমটা সেটা হচ্ছে 3 ঘন্টা 2.5 ঘন্টা এই পরীক্ষা নেওয়া যায় না, এটা বাসায় ওটা তো আর সম্ভব হবে না তখন। তো আর্থিক অবস্থা বিভিন্ন ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা 5 নম্বর যে ধাপটা, এটা অনেকে ইগনোর করে অঙ্ক করার সময়, অনেকে এটা করেও না, করে না এই কারণে হয়তো যে টাইম নেই, সময় নেই। কিন্তু আমরা যে টিকাগুলো অথবা আমরা যে নোটগুলো অথবা আমরা যে খসড়াগুলো অঙ্ক করার জন্য প্রয়োজন হয়, সেগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কের ধাপের নিচে অবশ্যই টিকা, খসড়া বা গণনা আকারে উপস্থাপন করতে হয়। আর যদি না করা হয় তাহলে কোনো অঙ্কে যদি বিষয় বিভিন্ন 4 মার্কসে থাকে তাহলে হয়তো তুমি 3 মার্কস পাবা। এই জন্য এগুলো আসলে উল্লেখ করা জরুরি, এটা আর্থিক বিভিন্ন ধাপের মধ্যেই আছে। তো সুতরাং কেউ যদি এটাকে বাদ দিয়ে পুরো অঙ্ক করে যাও, হয়তো দেখা যাচ্ছে তুমি বলবা যে স্যার আমার তো অঙ্ক হয়েছে, তারপরও আমি কম নাম্বার আসলো কেন? এই কম নাম্বার আসে মূলত এই টিকা না দেওয়ার কারণে, এই নীতিমালাগুলো উল্লেখ করা না করার কারণে, গণনা উল্লেখ করা না করার কারণে। যে এরপর আসি আমরা বিষয় আয় বিবরণী কি, আমাদের প্রথম যেটা আজকে আলোচনার বিষয়, একটা নির্দিষ্ট সময় শেষে বা হিসাবকাল শেষে ব্যবসায়ের মোট মুনাফা বা মোট ক্ষতি, পরিচালন মুনাফা বা ক্ষতি, নিট মুনাফা বা ক্ষতি নিরূপণ করার উদ্দেশ্যে বা জন্য সকল প্রকার মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় নিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকেই বিশদ আয় বিবরণী বলে। মানে বিশদ আয় বিবরণীতে ব্যবসায়ের মুনাফা জাতীয় আয়গুলোকে দেখানো হয় আর মুনাফা জাতীয় ব্যয়গুলোকে দেখানো হয়। উদ্দেশ্য 3টা, একটা হচ্ছে মোট মুনাফা বা ক্ষতি বের করা, পরিচালন মুনাফা বা ক্ষতি বের করা, নিট মুনাফা বা ক্ষতি বের করা। এখন এখানে একটা কথা বলে রাখি, মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে মুনাফা জাতীয় প্রাপ্তিও আছে, মুনাফা জাতীয় প্রধানও আছে। তো মুনাফা জাতীয় প্রাপ্তি আর মুনাফা জাতীয় আয় কিন্তু এক না। মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে বিগত বছরের টাকাও থাকতে পারে, পরবর্তী বছরের টাকাও থাকতে পারে, কিন্তু মুনাফা জাতীয় আয় শুধুমাত্র চলতি হিসাবকালে। আবার মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যেও, প্রধানের মধ্যেও বিগত বছরের টাকাও থাকতে পারে, পরবর্তী বছরের টাকাও থাকতে পারে। সুতরাং মুনাফা জাতীয় প্রধান আর মুনাফা জাতীয় ব্যয় কিন্তু এক না। আমরা যখন বিশদ আয় বিবরণী করব শুধুমাত্র মুনাফা জাতীয় ব্যয়গুলো লিখবো। তার মানে কি, যদি মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে বিগত বছরে কোনো টাকা অন্তর্ভুক্ত থাকে বা পরবর্তী বছরে কোনো টাকা অন্তর্ভুক্ত থাকে তাহলে ওটা বাদ দিতে হবে, মাস্ট মনে রাখতে হবে এটা। এরপরে আমরা আসি আমাদের বিশদ আয় বিবরণী প্রস্তুতের নিয়মাবলী। তো 2 ধরনের প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী পাওয়া যায়। 9-10 যে সিলেবাস তাতে ম্যাক্সিমাম প্রথমটা আসে, দ্বিতীয়টা কম আসে। পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে 3টি দাবি প্রস্তুত করা হয়। যারা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তারা 3টা দাবি প্রস্তুত করে। 3টার প্রথমটার নাম হচ্ছে মোট মুনাফা, যেটা আমরা আগেও বলছি। মোট মুনাফার সূত্র হচ্ছে নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় হচ্ছে বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয়ের বার্তা এগুলো বাদ দেওয়া হয়, অলিখিত বিক্রয় বা দাঁড়ে বিক্রয় থাকলে যোগ করতে হয়। তারপরে বিক্রিত পণ্যের ব্যয়, আমরা আগেও বলছিলাম এটা, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ আর বাদ সমাপনী মজুত পণ্য। তো নিট ক্রয় একইভাবে নিট বিক্রয়ের মতো ব্যয় করতে হয়। দ্বিতীয় ধাপ পরিচালন মুনাফা সমান মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। এখানে বেস্ট হচ্ছে মোট মুনাফা। অনেক সময় প্রশ্নে মোট মুনাফা দিয়ে দিতে পারে, তাইলে তো তোমার বের করা লাগবে না। আর যে না দিয়ে দেয় তাহলে প্রথম ধাপ করেই দ্বিতীয় ধাপে আসতে হবে, মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। এখন পরিচালন ব্যয় আবার ব্যবসা পরিচালনা সংক্রান্ত খরচগুলো, যেমন বেতন, ভাড়া, বিজ্ঞাপন, মনিহারি, এগুলো হচ্ছে পরিচালন ব্যয়ের অন্তর্ভুক্ত খরচ। তারপর তৃতীয় ধাপ নিট মুনাফা বের করা। তো এটার সাথে পরিচালন মুনাফা যোগ অন্যান্য আয় মাইনাস অন্যান্য ব্যয়। অন্যান্য আয়গুলো যোগ করতে হয়। অন্যান্য আয় মানে হচ্ছে যেগুলো ব্যবসা পরিচালনা বহির্ভূত আয়, আর অন্যান্য ব্যয় একই, যেগুলো ব্যবসায় পরিচালনার বাইরের থেকে ব্যয় হয় সেগুলোকে বলা হয় অন্যান্য ব্যয়। এটা হচ্ছে যারা ক্রয় বিক্রয়। বিনিয়োজিত মূলধন কি স্যার? বিনিয়োজিত মূলধন হচ্ছে মোট সম্পত্তি থেকে প্রতিষ্ঠানের অবাস্তব বা অলিক সম্পদগুলো বাদ যায়, তারপরে চলতি দায় বাদ যায়। অর্থাৎ এক কথায় প্রতিষ্ঠান তার স্থায়ী সম্পত্তিতে বা চলতি সম্পত্তির যে অর্থ বিনিয়োগ করে ওটাই বিনিয়োজিত মূলধন। তারপরে আমরা যেটা বললাম, মানে কোন প্রতিষ্ঠান তার স্থায়ী সম্পত্তি এবং চলতি সম্পত্তিতে যে অর্থ ব্যয় করে সেটাই বিনিয়োজিত মূলধন। এটা সূত্রটা হচ্ছে মোট সম্পদ মাইনাস অবাস্তব সম্পদ মাইনাস চলতি দায়। অবাস্তব সম্পদ মানে যে সম্পদের অস্তিত্ব নাই কিন্তু প্রতি বছর এটা ব্যবসার সম্পদ হিসাবে ভূমিকা রাখে এবং একই সাথে প্রত্যেক বছর এটা কিছু অংশ অবলোপন হয়ে যায়, যেমন বিলম্বিত বিজ্ঞাপন অবাস্তব সম্পদ, প্রাথমিক খরচ অবাস্তব সম্পদ, এগুলো হচ্ছে অবাস্তব।
মানে অন্যান্য সম্পদ যেটা আর কি হ্যাঁ, স্যার। যেটা অন্যান্য সম্পদ, রাইট। সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক ধাপে আমরা বিষয় বিবরণী প্রস্তুত করি। তো সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক অবশ্য তোমাদের কম, একটা দুইটা থাকতে পারে। ওই সেবামূলক প্রতিষ্ঠান সোজা এটা আয় বের করতে হয় আমাদের, মোট আয় থেকে মোট ব্যয় বাদ। এখানে আর আয় ব্যয়গুলোকে ভাগ করা লাগে না, এখানে আর আয় ব্যয় তোমাকে ভাগ করতে হবে না। তো এবার আমরা অঙ্কে চলে যাই। আমাদের প্রথম যে প্রশ্ন, আশা ট্রেডার্সে 2019 সালে রেওয়া ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ। আমাদের রেওয়া দেওয়া আছে। রেওয়া মধ্যে প্রথমে আছে মজুদ পণ্য প্রারম্ভিক। এটা অবশ্যই প্রারম্ভিক, কেন রেওয়া প্রারম্ভিকটাই আসে। এটা কোথায় বসে বলো দেখি? মজুদ পণ্য প্রারম্ভিক কোন বিবরণীতে? বিক্রিত পণ্যের ব্যয়। বিকৃত পণ্যের ব্যয়। বিশদ আয় বিবরণী বিক্রিত পণ্যের ব্যয়। এরপরে বিক্রিত পণ্য পণ্যের ক্রয় একই, বিশদ আয় বিবরণী বিক্রিত পণ্যের ব্যয়। পণ্য বিক্রয় বিশদ আয় বিবরণীতেই বসে সবাই প্রথম আইটেম। তারপর আন্তঃফেরত, যেটাকে আমরা বিক্রয় ফেরতও বলে থাকি। আন্তঃফেরত বিক্রয় থেকে বাদ যায়। তারপরে বহি ফেরত ক্রয় থেকে বাদ যায়। তারপরে বিক্রয়ের উপর বাট্টা অবশ্যই বিক্রয় থেকে বাদ যায়। এটা আরেকটা নাম হচ্ছে কারবারি বাট্টা। এটা তোমার বিক্রয় থেকেই বাদ যায়। এটা দুই নামে থাকতে পারে, কারবারি বাট্টা নামও থাকতে পারে, বিক্রয়ের উপর বাট্টা নামও থাকতে পারে। তারপরে অথবা ব্যবসায়িক বাট্টা নামও থাকতে পারে। এটা এটা বিক্রয় থেকে বাদ যায়। তারপরে ক্রয়ের উপর বাট্টা ক্রয় থেকে বাদ যাবে। তারপরে বেতন পরিচালন ব্যয়, অফিস খরচ এটাও পরিচালন ব্যয়, শিক্ষানবিশ সালামি অন্যান্য আয়, বাট্টা প্রদান এটা পরিচালন ব্যয়, আর বাট্টা গ্রহণ হচ্ছে অন্যান্য আয়। তো এই হচ্ছে আমাদের প্রশ্ন রেওয়া। তো দুই পাশের যোগফল এখানে দেওয়া আছে। এরপরে আমরা সমন্বয় আসি। প্রথম সমন্বয়, অলিখিত বিক্রয় 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি। বলো এটা কাজ কি, কোথায় কোথায় করবো কাজটা? একটা সমন্বয়ের কাজ কমপক্ষে দুইবার হয়। আর্থিক বিবরণীতে চলতি সম্পদে দেনাদারের সাথে যোগ করব, এবং বিশদায় বিবরণীতে হচ্ছে স্যার বিক্রয়ের সাথে 5,000 টাকা যোগ করব। হ্যাঁ, রাইট। এরপরে বেতন বাবদ 2,000 টাকা বকেয়া আছে। এটা বলো দেখি একজন, অন্য একজন বলো। বেতন বকেয়া আছে, এটা কাজটা কোথায় কোথায় করবো? মারুফ রূপক বাদে বাকিরা বলো। সালমান বলো। বেতন বাবদ 2,000 টাকা বকেয়া আছে, সেটা রাও মিলে বেতনের সাথে পরিচালন ব্যয় যোগ করব, আর আর্থিক বিবরণীতে স্যার এটা চলতি দেয়। হ্যাঁ, রাইট। এবার আসি আমরা অর্ককে জিজ্ঞাসা করি। অর্ক স্যার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার সমন্বয় যে স্যার আর্থিক বিবরণীতে স্যার যদি সমন্বয় বলা থাকে যে কুড়িন সঞ্চিতি 2,500 টাকা কমাতে হবে, আর স্যার এটা রেওয়া মিলে কুড়িন সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে 3,000 টাকা, তাহলে সেটা কি করব? কুড়িন সঞ্চিতি 2,500 টাকা কমাতে হবে, রেওয়া মিলে আছে 3,000 টাকা। তাহলে সেক্ষেত্রে তুমি রেওয়া মিলে যে কুড়িন সঞ্চিতি আছে তার থেকে যদি তুমি 2,500 কমাও তাহলে কত আসবে এটা বলো আগে। 500 টাকা। এই 500 টাকা হচ্ছে নতুন কুড়িন সঞ্চিতি। এটা বিশদ আয় বিবরণীতে কুড়িন যোগ নতুন কুড়িন সঞ্চিতি এই নামে যোগ করবা, আর আর্থিক অবস্থার বিবরণীতে ওই 500 টাকা দেনাদার থেকে বাদ দিবা। এই হচ্ছে কাজ। 2,500 কোনো কাজ নাই, কাজ হচ্ছে নতুন সঞ্চিতির কাজ। নতুন সঞ্চিতি 500, ওই 500 বের করবা, বের করে প্রথমে বিশদ আয় বিবরণীতে যোগ করবা, দ্বিতীয়ত আর্থিক অবস্থার বিবরণীতে দেনাদার থেকে বাদ দিবা। কথা বুঝছো? স্যার আর দেনাদার থেকে তো স্যার মনে করেন যে স্যার নতুন যে মানে রেওয়া মিলের যে স্যার এক্সাক্ট কুড়িনটা দেওয়া আছে ওটা তো স্যার বাদ দিতে হবে না। রেওয়া মিলে কোনো তথ্য বাদ যাবে না, বাদ যাবে সমন্বয়ের তথ্য। তো সমন্বয় আবার বলে দিচ্ছি যে কুড়িন 2,500 টাকা কমাতে হবে। তার মানে রেওয়া মিলে ছিল 3,000, তার থেকে যদি তুমি 2,500 টাকা কমাও তাহলে চলতি বছরে নতুন কুড়িন সঞ্চিতি হচ্ছে মাত্র কত টাকা? 500 টাকা। তাহলে তুমি 500 টাকা বিশদ আয় বিবরণীতে যোগ করবা আর দেনাদার থেকে বাদ দিবা। রেওয়া মিলে কোনো আইটেম দেনাদারের সাথে সম্পর্ক নাই, ওগুলা দেনাদার থেকে বাদ যায় না। সমন্বয় আইটেম দেনাদার থেকে বাদ। বুঝতে পারছো? ও আচ্ছা স্যার, বুঝছি। আচ্ছা, এবার আসি আমরা অর্ককে জিজ্ঞাসা করি। 3 নম্বর সমন্বয়, শিক্ষানবিশ সালামি 2 বছরের জন্য প্রযোজ্য। আমাদের রেওয়া মিলে শিক্ষানবিশ সালামি দেওয়া আছে। অর্ক বলো, এই শিক্ষানবিশ সালামি এখানে দেওয়া আছে 1,000 টাকা, এইটা 2 বছরের জন্য প্রযোজ্য বলছে। তাহলে এটা কাজটা কি হবে বলো এই সমন্বয় 3-এর? অর্ক শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ স্যার, শিক্ষানবিশ সালামি 2 বছরের জন্য প্রযোজ্য। তাহলে এই আইটেমটার কাজ কি, কোথায় কোথায় হবে বলো? স্যার বলে গেছি স্যার। তাহলে হবে স্যার? বলি স্যার, বলি। হ্যাঁ বলো। স্যার এটা অগ্রিম 500 টাকা আর 500 টাকা এই বছরের। তাহলে এটা কাজটা কোথায় কোথায় হবে বলো? এটা
একটা হবে হচ্ছে অগ্রিম 96 হচ্ছে গিয়ে আহ, অগ্রিম আয় মানে হচ্ছে এটা দায়ে যাবে, চলতি দায়ে যাবে, মানে হ্যাঁ আর অগ্রিম শিক্ষানবিশ সালামিটা। আর হ্যাঁ শিক্ষানবিশ সালামি হচ্ছে গিয়ে অন্যান্য আয় আসবে। অন্যান্য আয় থেকে কি অগ্রিমটা বাদ দিতে হবে? হ্যাঁ স্যার। অগ্রিমটা বাদ জি যাবে। স্যার। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে অন্যান্য আয় শিক্ষানবিশ সালামি যে 1000 টাকা আছে তার থেকে ও যেটা বলছে যে 2 বছরের জন্য হলে 500 টাকা অগ্রিম হবে, এই 500 টাকা বাদ দিতে হবে। আর অন্যদিকে অগ্রিম আয় সবসময় চলতি দায়, আর্থিক অবস্থা বিনিয়োগ চলতি দায় 500 টাকা বসবে। 4 নম্বর সমন্বয় অত্যন্ত ইম্পর্টেন্ট সমন্বয়, একটু খেয়াল করো। স্যার আর একটা কোশ্চেন ছিল স্যার। হুম তো যদি আমাকে বলে প্যাকিং খরচ টাকা মানে 2000 টাকা, হুম 20,000 টাকা, সরি 20,000 টাকা প্যাকিং খরচ, এর হুম মধ্যে থেকে 5 ভাগের 1 অংশ হুম মানে করছে মানে অপরিশোধিত রয়েছে, হুম 1/5 অপরিশোধিত, হুম তাহলে স্যার আমি সমন্বয়টা কিভাবে করব? ওই তো 20,000 টাকা যে প্যাকিং খরচ আছে ওটা 4 ভাগ দেওয়া আছে। ওই 4 ভাগকে হ্যাঁ। তুমি 20,000 কে 4 দিয়ে ভাগ করবা। 4 দিয়ে ভাগ করলে 1 ভাগের মূল্য বের হবে তোমার কত? তো 4 দিয়ে কেন ভাগ দিব, 5 5 ভাগ দিয়ে কেন বলছে না? না, 5 ভাগের 1 অংশ অপরিশোধিত আছে, 1/5 হ্যাঁ। অপরিশোধিত আছে। 1/5 জি। মানে 5 ভাগের 1 ভাগ। তো 5 ভাগের 1 ভাগ যদি অপরিশোধিত থাকে তাহলে তুমি পরিশোধ করছো কয় ভাগ? এটা মনে রাখলেই তো হয়। তো তুমি 4 ভাগ। পরিশোধ করছো 4 ভাগ। আচ্ছা। তো 4 ভাগের মূল্যই রেওয়া মিলে দেওয়া আছে। তো রেওয়া মিলে দেওয়া আছে 20,000 টাকা। তাহলে তুমি 4 ভাগের মূল্য যদি 20,000 টাকা পাও তাহলে পরিশোধ করছো তুমি 4 ভাগ, তাহলে 20,000 কে 4 দিয়ে ভাগ করো, তাহলে 1 ভাগের মূল্য চলে আসবে। তো 1 ভাগের মূল্য 5,000 টাকা। এটাই হচ্ছে বকেয়া। জি। এটা প্যাকিং খরচের সাথে যোগ করবা আর আর্থিক অবস্থা বিনিয়োগ চলতি দেয়। স্যার অন্য সময় যে 2/5 যখন থাকে তখন তো আমরা 5 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে গুণ দিই। না না, কে বলছে? ওটাও ভুল করছো তাহলে তুমি। 2/5 যদি থাকে বুঝতে হবে 3 ভাগ দেওয়া হয়েছে, 3 দিয়া ভাগ হবে, 3 দিয়া ভাগ 3 হবে। দিয়ে ভাগ, হ্যাঁ 2 দিয়ে কারণ গুণ। 5 ভাগের 2 ভাগ যদি বকেয়া থাকে তাহলে বুঝবা 3 ভাগ হুম। দেওয়া আছে। 3 ভাগ দেওয়া আছে, 3 দিয়া ভাগ করার পরে যে টাকাটা বাইর হবে ওটাকে 2 দিয়ে গুণ করে বকেয়াটা বের করতে হবে। এটা ডিফারেন্স দিয়ে ভাগ করতে হয়। যদি অপরিশোধিত বলে তাহলে আচ্ছা। ডিফারেন্সটা দিয়ে ভাগ করতে হয়। আর যত ভাগ বকেয়া আরে তত দিয়ে গুণ করতে। অপরিশোধিত বললে, হ্যাঁ অপরিশোধিত অপরিশোধিত বললে বললে এরকম করব, এইরকমই এরকম করতে হবে। করব। হুম আচ্ছা আচ্ছা, আচ্ছা 4 ডিফারেন্স। নম্বর সময়ে দেখো বিবিধ জানাদারের পরিমাণ 25,000 টাকা, যার মধ্যে 2,000 টাকা আদায়যোগ্য নয়। তো শাওন বলো, শাওন আমার লাইনে আসতো তো মনে হয়। শাওন বলো দেখি 2,000 টাকা যে আদায়যোগ্য নয় এটা আমরা কোথায় কাজ করব? এই যে প্রথম যে 2,000 টাকা আদায়যোগ্য নয় বললো, স্যার দিনের থেকে বাদ দিতে হবে স্যার। আচ্ছা তারপরে আর কোথায় কাজ? সমন্বয় কাজ তো 2 বার হয়। কুরিন। কুরিন হিসাবে স্যার কোথায় বসবে? কুরিনের সাথে হবে স্যার। মানে বিশদ আয় কুরিনের বিবৃতি। মধ্যে নতুন অনুদায় পাওনা হবে স্যার, নতুন আদায় পাওনা নামে যোগ করতে হবে নাকি? যোগ করতে হবে স্যার। ইয়েস হ্যাঁ স্যার। রাইট। এরপরে অবশিষ্ট দানাদারের উপর 5% স্যার অনাদায়ী। এটা হবে স্যার, এটা হচ্ছে গিয়া নতুন অনুদায় পাওনা সঞ্চিতি যোগ আচ্ছা করতে হবে এটা কুরিনের আমরা সাথে, আর বুঝছি, এটা কি দিনের সাথে বিয়োগ করতে হবে স্যার। বিয়োগ করতে হবে? রাইট, ঠিক আছে, কিন্তু এটা বের করবো কি করে? স্যার এটা আমরা প্রথমে 25,000 থেকে 2,000 বাদ দেওয়ার পরে যত বাইরে তার উপরে 5% ধরতে হবে, না তারপরে এই বিয়োগ দিতে অঙ্কে কি, হবে। এই অঙ্কের বেলায় কি সেটাই হবে কিনা এটা জানতে চাচ্ছি। 25,000 থেকে 2,000 টাকা ইয়েস বাদ স্যার, দিয়ে ইয়েস স্যার, তার উপর 5% ইয়েস হারে স্যার, যেটা বের হবে ওটা নতুন কুরিন সঞ্চয় তুমি বলতেছো। সরি, কিন্তু ইয়েস আমি স্যার, বলতেছি ইয়েস এই স্যার। অঙ্কের বেলায় সেটা হবে না। কেন হবে না জানো? কারণ এই অঙ্কে 1 নম্বর সমন্বয় দিয়ে তাকাও, একবারই শুরুতে 1 নম্বর সমন্বয় অলিখিত অলিখিত বিক্রয় বিক্রয়। 5,000 টাকা ছিল। ও ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, যোগ অলিখিত করতে হবে। বিক্রয় হ্যাঁ হ্যাঁ, ইয়েস 5,000 স্যার, টাকা যোগ করতে হবে দানাদারের সাথে, তাহলে ইয়েস স্যার, 25 আর 5 30,000। তার থেকে 2,000 টাকা বাদ ইয়েস। দিতে হবে, তাহলে 28,000 উপরে 5% 1,400 টাকা নতুন কুরিন সঞ্চিতি হবে। এটা বিশদায় স্যার বিবৃতিতে যোগ করতে হবে আর দানাদার থেকে বাদ দিতে হবে। হ্যাঁ বলো। স্যার রেও মিলে কোনো দেনাদার ছিল না, ওটা না থাকলে তো ওটা তো যোগ করতে। রেয়া মিলে দানাদার ছিল না বলি আমরা সমন্বয়ে উল্লেখ করছি, না হলে তো আমরা সমন্বয় উল্লেখ করতাম না। এই যে সমন্বয় দেখো 25,000 টাকা দানাদার, যার মধ্যে 2,000 টাকা আদায়যোগ্য নয়। তো আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের দানাদার যে 25,000 টাকা আছে তার সাথে অলিখিত বিক্রয় 5,000 টাকা যোগ করে 30,000, তার থেকে নতুন কুরিন 2,000 টাকা বাদ দিয়ে 28,000, তার উপর 5% হচ্ছে 1,400 টাকা নতুন কুরিন সঞ্চিতি। এটা বিষদায় বিবৃতিতে কুরিনের সাথে যোগ, আর অন্যদিকে আর্থিক অবস্থা বিবৃতিতে দানাদার থেকে বাদ। ও 2% বাট্টা সঞ্চিতি হিসাবভুক্ত করতে হবে। বলো এবার বাট্টা সঞ্চিতি কিভাবে বের করতে হবে? এটা মারুফ বলো, বাট্টা সঞ্চিতি আমরা কিভাবে বের করবো? মারুফ, মারুফ আমাকে শুনতে পাচ্ছ না? বাট্টা সঞ্চিতি আমরা জি স্যার 2%, আছে। এই বাট্টা জি স্যার। সঞ্চিতিটা আমরা কিভাবে বের করবো এই অঙ্কের বেলায়? বলো 2% বাট্টা সঞ্চিতি বের করতে বলা হয়েছে। স্যার পারবো না আমি। আচ্ছা কে পারবে এটা উত্তর দিতে? বাট্টা সঞ্চিতি আমরা কিভাবে বের করবো?
স্যার এটা কি হচ্ছে 5% স্যার বাড়ি করার পরে বিয়োগ দেওয়ার পরে আবার এসে ওটার উপরে 2% ধরে 2% বিয়োগ ধরতে দিলে হবে। হয়ে যাবে না স্যার? হ্যাঁ রাইট, ঠিক আছে তোমার কথা। পাঠাবেন। যে 5% তুমি 1400 টাকা বের করছো, ওটা আগে নিট দানাদার যে 28,000 ছিল, ওই 28,000 থেকে 1400 টাকা বাদ দেওয়ার পর 26,600 টাকা যেটা আসবে, তার উপর 2% বাট্টা সঞ্চিতি বের করতে হবে। এবং বের করে যে অ্যামাউন্টটা হবে, সে অ্যামাউন্টটা কোথায় কোথায় বসবে বলো, দানাদারের বাট্টা সঞ্চিতি কোথায় কোথায় বসবে? স্যার এটা বসবে হচ্ছে স্যার পরিচালন ব্যয়তে বসবে আর পরিচালন ব্যয়, দেনাদারে বসবে স্যার। হ্যাঁ পরিচালন ব্যয় প্রদত্ত বাট্টার সাথে বাট্টা সঞ্চিতি যোগ হয়, যোগ করে বসাতে হবে। আর অন্যদিকে ইয়েস স্যার। আর্থিক অবস্থা বিমিতে দানাদার থেকে বাদ দিতে হবে। তাহলে এটা বের করার নিয়মটা আমি আবারও ইয়েস বলি। স্যার। প্রথমে দানাদার আছে 25,000, তার সাথে অলিখিত বিক্রয় 5,000 টাকা যোগ 30,000, তার থেকে নতুন কুড়িন 2,000 টাকা বাদ হবে 28,000, তার উপর 5% নতুন কুড়িন সঞ্চিতি হবে 1,400, এটাও বাদ। তারপর বাদ দেওয়ার পর 26,600, তার উপর 2% বাট্টা সঞ্চিতি বের করে ওটা দেওয়া মিলে যে প্রদত্ত বাট্টা বা বাট্টা প্রদান দেওয়া আছে তার সাথে যোগ করতে হবে পরিচালন ব্যয়, আর আর্থিক অবস্থা বিমিতে দানাদার থেকে ওইটা বাদ দিতে হবে। এটাই হচ্ছে এটা কাজ। 5 নম্বর সমাপনী মজুদ পণ্য 15,000 টাকা, এটা আমরা জানি। সমাপনী মজুদ পণ্য প্রথমে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বাদ দিতে হয়, পরে চলতি সম্পদ। এখন আমাদের প্রথম প্রশ্ন, আশা ট্রেডার্সের প্রকৃত বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো আমরা দেখি প্রকৃত বিক্রয় আমাদের প্রথমে বের করা হয়েছে। দেখো এই যে পণ্য বিক্রয় 1,58,000 যোগ ধারে বিক্রয় 5,000 বাদ আন্তঃফেরত 2,000 বাদ বিক্রয় বাট্টা 1,000। তো এই সবগুলো বিয়োগ করে বা যোগ করে আমরা পেলাম 1,60,000 টাকা। এটাই প্রকৃত বিক্রয়, এটাই নিট বিক্রয়, এটাই হচ্ছে ক নম্বরের উত্তর। তাহলে আমরা ক নম্বর পেয়ে গেলাম যে আমরা কিভাবে বের করব। প্রকৃত বিক্রয় বা নিট বিক্রয় বের করতে গেলে আমাদের প্রথমে রায়া মিলে দাঁড়ে বিক্রয় 5,000 যোগ করলাম, রায়া মিলে আন্তঃফেরত বাদ, রায়া মিলে বিক্রয় বাট্টাও বাদ। এরপরে আমরা খ নম্বর, দেখো আমাদের প্রশ্ন কি বলছে। খ নম্বরে বলা আছে যে মোট লাভ নির্ণয় করো আশা ট্রেডার্সে। এই যে মোট লাভ বিষয়দায় বিবরণীর মাধ্যমে আমরা বের করি। খ নম্বর, আশা ট্রেডার্সের বিষয়দায় বিবরণী 2019 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রথমে নেট বিক্রয় যেটাতে আমরা কতে বের করে ফেললাম, সেটা ক থেকে আনিতে দিয়ে লিখতে পারি আমরা 1,60,000। যদি আমরা কতে বের না করতাম তাহলে অবশ্যই আমাদের এখানে বের করে দেখাতে হতো। তারপরে বাদ বিক্রিত পণ্যের ব্যয়, এটার মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে আমাদের মিলে একবারই শুরু আইটেম 32,000। তারপরে পণ্য ক্রয় 1,13,000, তার থেকে বই ফেরত মানে ক্রয় ফেরত বাদ দিব 4,500, ক্রয় বাট্টা 500 বাদ দেওয়ার পর নিট ক্রয় আসবে 1,08,000। এরপরে আমাদের এখানে প্রত্যক্ষ খরচগুলো নাই। দেখো প্রত্যক্ষ খরচ বলতে মজুরি, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন এগুলো নাই, থাকলে আমরা অবশ্যই যোগ করতাম। তারপরে নেক্সট হচ্ছে বাদ সমাপনী মজুদ পণ্য, ওই যে সমন্বয় যে সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে সেটা দেখো, সমন্বয় সমাপনী মজুদ পণ্য 15,000 টাকা দেওয়া আছে। তো এই 15,000 টাকা আমরা বাদ দিব। তো আমাদের বাদ দেওয়ার পর সর্বশেষ টাকা আছে 1,25,000, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এটা আমরা নিট বিক্রয় থেকে বাদ দিব, তাহলে আমরা মোট মুনাফা পেয়ে যাব 35,000। এটাই হচ্ছে আমাদের খ নম্বরে চাওয়া হয়েছে, মোট মুনাফা 35,000। তো সবাই বুঝতে পারছো মোট মুনাফার আমরা কিভাবে বের করলাম, বা প্রবলেম আছে কিনা থাকলে বলতে পারো। কোনো প্রবলেম নাই, তাহলে আমরা চলে যাই ঘ নম্বর। ঘ নম্বর আমাদের কি বলছে দেখো, আশা ট্রেডার্সের 2019 হবে, এটা 11 না, 19 সালের বিষয় আয় বিবরণী প্রস্তুত করে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করে। তো আমরা এই যে বিষয় আয় বিবরণী আশা ট্রেডার্সের 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তো প্রথমে মোট মুনাফা খ থেকে আনিত যেটা আমরা বের করলাম 35,000 বাদ পরিচালন ব্যয়, এটার মধ্যে প্রথমে বেতন রায়া মিলে দেওয়া আছে। দেখো বেতন আমাদের বেতন হচ্ছে 10,000 টাকা রায়া মিলে দেওয়া আছে, এটার সাথে আমাদের বেতন বকেয়া বলছে 2,000 টাকা। তো যোগ করবো আমরা 2,000, তাহলে আসবে হচ্ছে 12,000। অফিস খরচ রায়া মিলে দেওয়া আছে আমাদের, দেখো অফিস খরচ এটা হচ্ছে 5,000। আর সমন্বয়ে আমাদের অফিস খরচ সম্পর্কে কিছু বলে নাই, সুতরাং আমরা ডাইরেক্ট অফিস খরচ বসে দিব। তারপরে আমাদের বাট্টা প্রদান 2,000 টাকা, যেটা মিলে লাস্ট আইটেম দেওয়া আছে বাট্টা প্রদান। এর সাথে আমরা ওই যে একটু আগে বলছিলাম বাট্টা সঞ্চিতি 26,600 উপর 2%, যেটা বের করব সেই 2% টাকা হয় 532, এটা যোগ করে আমরা পাচ্ছি টোটাল 2,532। তারপর অনাদায়ী পাওনা, আমরা ওই যে দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয় এটা বলা আছে, এটা প্রথমে লিখবো অনাদায়ী পাওনা নতুন, তার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5% যোগ করে দেব। ওই যে যেটা আমরা বলছিলাম 28,000 উপরে 5% বের করব, আমাদের হবে 1,400 টাকা। এই যে 1,400 টাকা যোগ করি 3,400 টাকা। এরপরে আমরা এখানে টোটাল যোগ করে আসে 22,932 টাকা। তো 22,932 টাকা আমরা
বাইরে নিয়ে গেলাম, তো বাইরে নিয়ে 35,000 থেকে আমরা বাদ দিয়ে দিব। 35,000 থেকে আমরা বাদ দিলে আসবে 12,068 টাকা। এটাকে বলা হয় পরিচালন মুনাফা। যোগ অন্যান্য আয়। অন্যান্য আয়ের মধ্যে আমাদের শিক্ষানবিশ সালামি আছে। প্রথমে 2 বছরের জন্য আমরা বলছি একটু আগে 1000 বাদ অগ্রিম 500 টাকা, বাইরে হবে 500। তারপরে বাট্টা প্রাপ্তি আমাদের দেওয়া আছে 1000 টাকা। কেইর দিকে দেখো, রেয়া মিলে কেইর দিকে বাট্টা প্রাপ্তি নামে আইটেম 1000, এটা নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের আসে 1500, এটা যোগ করে 13,568, এটাই নিট মুনাফা হয়ে যাবে, কারণ আমাদের অন্যান্য ব্যয় অঙ্কে নাই, অন্যান্য ব্যয় আমাদের প্রশ্নে নাই। এই হচ্ছে আমাদের নিট মুনাফা। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে এটা নিয়ে বলতে পারো। কারো কোনো প্রশ্ন স্যার আছে? হ্যাঁ বলো। স্যার ওই বাট্টা সঞ্চিতিতে একটু সমস্যা। আমি আবারও বলি, শোনো, বাট্টা সঞ্চিতি বের করতে গেলে প্রথমত তোমার নিট দানাদার লাগবে। নিট দানাদার বের করার জন্য তোমাকে যে ফর্মুলা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে দানাদারের সাথে যা যা আছে। যেমন আমাদের এই অঙ্কে দানাদার সমন্বয় দেওয়া ছিল 25,000, তার সাথে ধারে বিক্রয় ছিল 5,000, যোগ করলে মোট দানাদার আসলো 30,000। তার থেকে নতুন কুড়িন সমন্বয় যেটা বলা আছে 2,000, ওটা বাদ দিবা, 2,000 টাকা বাদ দিলে আসবে 28,000। তার উপর আমাদের 5% কুড়িন সঞ্চিতি বের করতে বলছে, তো আমরা 5% বের করলে আমাদের আসে 1400। তো 28,000 থেকে যদি আমরা 1400 টাকা বাদ দিই তাহলে আমাদের আসবে 26,600 টাকা। তার উপর আমরা যদি 2% বাট্টা সঞ্চিতি বের করি তাহলে আমাদের আসবে 532 টাকা। এটাই হচ্ছে দানাদারের বাট্টা সঞ্চিতি, অর্থাৎ এটা সর্বশেষ দানাদার, দ্যাট মিনস নিট দানাদার উপর বের করতে হয়। আর এটা প্রদত্ত বাট্টা নামক খরচকে বৃদ্ধি করে, এই জন্য এটা বাট্টার সাথে যোগ করতে হয়। স্যার এখানে যদি, জি স্যার, এখানে যদি পাওনাদারের বাট্টা সঞ্চিতি থাকতো, হ্যাঁ, তাহলে সেটা কি? তাহলে এটা প্রাপ্ত বাট্টার সাথে যোগ করতে হতো। প্রাপ্ত বাট্টা, দেখো বাট্টার প্রাপ্তি নামে একটা আইটেম আছে কিনা, আছে, ওই বাট্টার প্রাপ্তির সাথে যোগ করতে হতো। বুঝতে পারছি? জি স্যার। স্যার তখন কি স্যার এটা দেনাদারের সাথে যোগ হইতো নাকি বিয়োগ হইতো? না, পাওনাদারের বাট্টা সঞ্চিতি দেনাদারের সাথে সম্পর্ক না, ওটা ওটা পাওনাদার থেকে বাদ যেত। পাওনাদারের বাট্টা সঞ্চিতি তার দেনাদার না, ওটা পাওনাদারের উপরে বের করা হয়, পাওনাদার থেকে বাদ যেত। বুঝতে পারছো? আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? থাকলে বলো। স্যার ব্যাংক চার্জ তো জানি স্যার পরিচালন ব্যয়, তাই না স্যার? বর্তমান ক্ষেত্রে হ্যাঁ, তোমার নতুন বইয়ে, নতুন বই যেটা তুমি যেটা অনুসরণ করো সেখানে ব্যাংক চার্জটাকে পরিচালন ব্যয় দেওয়া হয়েছে, কারণ প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান তার ব্যাংকে একটা নিজস্ব অ্যাকাউন্ট ব্যবসার নামে থাকতেই হবে। ওই কারণে ওই অ্যাকাউন্ট মেনটেন্যান্স খরচকেই ব্যাংক চার্জ বলা হয়, যার কারণে বলা হচ্ছে যে এটা পরিচালন ব্যয়। হ্যাঁ, তুমি কোনো প্রশ্ন করতে স্যার চাচ্ছ? আজকে এমজিএম স্যার আর কি আজকে একটা কোশ্চেন দেখাচ্ছিল, তো আর কি শাওনকে জিজ্ঞেস করছে যে ব্যাংক চার্জ কি, তখন হচ্ছে ও বলছে পরিচালন ব্যয়, তখন স্যার বললো যে হয় নাই অন্যান্য ব্যয় হবে, তো ওই জন্য আর কি একটু খটকা লাগলো যে আচ্ছা, যাই হোক, এটা বর্তমান, এটা আগের নিয়মে অন্যান্য ব্যয় ছিল, অপরিচালন ব্যয়, কিন্তু বর্তমানে তোমার যে বোর্ড বইটা দেওয়া আছে তোমার সামনে, হ্যাঁ, সেই বোর্ড বইতে তুমি পরিচালন ব্যয় পাবা। কারণ এখন যে যুক্তি সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যবসা করতে গেলে তাকে অবশ্যই ব্যবসায়ের নামে একটা অ্যাকাউন্ট ব্যাংকে খুলতে হয়। ওই ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য তাকে পার ইয়ারে যে মেইনটেনেন্স এক্সপেন্স দিতে হয় ওটাকে বলা হয় ব্যাংক চার্জ। এই জন্য এটা পরিচালন ব্যয়, ব্যবসায় পরিচালনার সাথে সম্পৃক্ত। এখন বর্তমান ক্ষেত্রে আর এনজিএম স্যার যেটা উত্তর দিচ্ছে সেটা হচ্ছে আগের প্রেক্ষাপটে। আমরাও পড়ে আসছি এক সময় ব্যাংক চার্জ অন্যান্য ব্যয়, কিন্তু এখন সেটা না, এখন এটা না। বুঝতে পারছো? জি। আচ্ছা, পুঞ্জীবিত অবচয় থাকলে স্যার কি করব? পুঞ্জীভূত অবচয় কি রেয়ামিলির ভিতরে থাকলে? প্রশ্নটা কোথায়? রেয়ামিলির ভিতরে থাকলে এরকম? স্যার রেয়ামিলের ভিতরে। আচ্ছা, রেয়ামিলির ভিতরে যদি পুঞ্জীভূত অবচয় থাকে তাহলে এটাকে বলা হয় বিপরীত সম্পদ, মানে সম্পদের বিপরীত অবস্থা। তো এটা যে সম্পদের নামে পুঞ্জীভূত অবচয়টা আছে সেই সম্পদ থেকেই আর্থিক অবস্থার বিবরণীতে বাদ দিয়ে দেখাতে হবে। কথা বুঝতে পারছি না? বুঝো না? মানে রেয়ামিলের ভিতরে পুঞ্জীভূত অবচয় নামেই থাকবে না, সামনে একটা হাইফেন দিয়ে লিখে রাখবে পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি, তাহলে যন্ত্রপাতি আর্থিক অবস্থা বিবরণীতে যেটা লিখবা তার থেকে এটা বাদ দিয়ে দেখাতে হবে। কথা বুঝতে পারছি না? বুঝো না সালমান? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, আর কোন প্রশ্ন? হ্যাঁ বলো। প্রাপ্য কমিশন যদি আমার এমনি দেওয়া থাকে, প্রাপ্য কমিশন 2,000 টাকা, এখন হইতেছে এটা যদি আমাকে বলে বের করতে, মানে জাবেদা করতে বলে, তাহলে এটা কি হবে স্যার? প্রাপ্য কমিশন, প্রাপ্য কমিশনের কি হবে আর এটা বলতে যাচ্ছি আর। হ্যাঁ, প্রাপ্য কমিশনটা আমার জন্য সম্পদ। প্রাপ্য মানে আমি এখনো পাই নাই, তোমার কাছ থেকে পাবো না, পাবো ভবিষ্যতে পাবো, তাহলে সম্পদ। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে প্রাপ্য কমিশন আমার ডেবিট। আর অন্যদিকে এটা আমার আয়। কেন আয়? কারণ আমি ভবিষ্যতে তোমার কাছ থেকে অর্থটা পাও না আছি। একদিকে আমার সম্পদকেও বৃদ্ধি করে,
আরেকদিকে আমার আয়কেও বৃদ্ধি করে। তাহলে এটা যাবে হচ্ছে প্রাপ্য কমিশন ডেবিট, কমিশন আয় ক্রেডিট, কমিশন আয় ক্রেডিট, আয় বৃদ্ধি পাওয়ার কারণে। আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা এবার আমরা মূল্যায়ন। স্যার একটা প্রশ্ন হ্যাঁ আছে। বলো, তাদের বলো। স্যার মনে করেন স্যার রেওয়া মিলে বেতন 20,000 টাকা দেওয়া আছে, আর স্যার সাইড নোটে দেওয়া আছে স্যার 70%, তো সেখানে স্যার বাকি 30% স্যার কিভাবে বের করব? 70 দিয়ে ভাগ করবা, 30 দিয়ে গুণ করবা। ওই যে 70% বলছে, 70% রেওয়া মিলে দেওয়া আছে, তাকে 70 দিয়ে ভাগ করবা, আর যেটা দেওয়া নাই ওটা দিয়ে গুণ করবা, তাইলে বকেয়া চলে আসবে। বুঝতে পারো নাই? 70 দিয়ে ভাগ, যত পার্সেন্ট দেওয়া থাকবে তত দিয়ে ভাগ, আর যত পার্সেন্ট দেওয়া নাই তত দিয়ে গুণ। আচ্ছা এবার আমাদের স্যার বুঝছি। প্রথম প্রশ্ন তাহানাত তাহমিদ বলো। 1 নম্বর, আর্থিক বিবরণী প্রস্তুতের প্রধান উদ্দেশ্য কয়টি ও কি কি? অবজেক্টিভ আসতে পারে। উদ্দেশ্য কয়টি প্রস্তুতের আর্থিক বিবরণী যে আমরা 5টা। না স্যার, প্রধান উদ্দেশ্য দুটি। আচ্ছা মানে প্রধান উদ্দেশ্য দুটি, একটা হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয়, আর একটা হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ। দুটো উদ্দেশ্যে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। শাওন বলো এবার, আর্থিক বিবরণীর ধাপ কয়টি ও কি কি? স্যার 3টি। 3টি না 5টি? আমি একটু আগে 5টার নাম বলো। স্যার 5টার নাম, 3টার নাম জানি স্যার, 2টার নাম জানি না। আগে 3টার নাম কি জানো? 3টার নাম বলো দি। স্যার প্রথমত বিশদায় বিবরণী, তারপরে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, আর বিশদায় বিবরণী। না, আর্থিক অবস্থা বিবরণী। বিশদায় বিবরণী দুইবার বলছো। আর্থিক অবস্থা বিবরণী, তারপর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, তারপর হচ্ছে আর্থিক অবস্থা নিতে প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা, টিকা। হ্যাঁ, এই যে আমরা আজকে আলোচনা করছিলাম এটা। এবার রাহিব বলো, রাহিব, পণ্য ক্রয় বিক্রয় বিশদায় বিবরণীতে কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়? রাহিব, বিশদায় বিবরণীতে আমরা কোন কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করি? স্যার সব খেয়ে ফেলছি স্যার, কিছু মনে নেই। বলছি আমি, খেয়ে ফেললেও তো এখন জানার কথা, জ্বালাই হওয়ার কথা। বিশদায় বিবরণীতে স্যার মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, এই দুই ধরনের লেনদেন লেখা হয়। মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। তারপরে জুনায়েদ রাফি বলো, পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান কয়টি ধাপে বিশদায় বিবরণী প্রস্তুত করে? যারা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তারা কয় ধাপে বিশদায় বিবরণী প্রস্তুত করে? জুনায়েদ রাফি পারে না, পারলে আরো আগে উত্তর দিয়ে দিত। তারপরে হচ্ছে রূপক বলো, যারা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান তারা বিশদায় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করে? স্যার 2টা। 3টা। প্রথম ধাপ মোট মুনাফা বের করা, দ্বিতীয় ধাপ পরিচালন মুনাফা বের করা, এবং তৃতীয় ধাপ নিট মুনাফা বের করা। আমি বলছিলাম একটু আগে, তাহলে ক্লাসে মনোযোগ নাই। প্রথম ধাপ মোট মুনাফা, দ্বিতীয় ধাপ পরিচালন মুনাফা, এবং 3 নম্বর ধাপ হচ্ছে নিট মুনাফা। আচ্ছা এবার আমরা ইয়াসিরকে জিজ্ঞাসা করি। ইয়াসির বলো, সেবামূলক প্রতিষ্ঠান কয় ধাপে আয় বিবরণী প্রস্তুত করে? যারা স্যার স্পিকারের সমস্যা। তাই এখনো সমস্যা নাকি? এখন তো শুনতে পাচ্ছি। বলো, সেবামূলক প্রতিষ্ঠান বিশদায় বিবরণী কয়টি ধাপে প্রস্তুত করে বা আয় বিবরণী? ইয়াসির পারে না। তাহলে এবার মারুফ বলো, মারুফ, সেবামূলক প্রতিষ্ঠান কয় ধাপে আয় বিবরণী প্রস্তুত করে? স্যার একটি। আয় থেকে ব্যয় বাদ দিতে হয়, আর কিছু না। এবার আহনাফ তাহমিদ বলো, মোট মুনাফা নির্ণয়ের সূত্র কি? মোট মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে গিয়ে নিট বিক্রয় মানে নিট বিক্রয় বাদ বিক্রিত পণ্যের ব্যয়। ভেরি গুড। হ্যাঁ, এবার শাওন বলো, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র কি? শাওন। প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় বিয়োগ ক্রয় সংক্রান্ত খরচ, তারপরে প্রত্যক্ষ খরচ স্যার, বিয়োগ সমাপনী মজুত পণ্য। হ্যাঁ, ভেরি গুড। এবার আমরা জুনায়েদ রাফি তো আমার উত্তর দিল না। এবার মারুফ বলো, পরিচালন মুনাফা নির্ণয়ের সূত্র কি? পরিচালন মুনাফা নির্ণয়ের সূত্র। স্যার নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু মোট মুনাফা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে। হ্যাঁ, এবার জুনায়েদ রাফি বলো, নিট মুনাফা নির্ণয়ের সূত্র কি? নিট মুনাফা, এটা তো পারা উচিত। পরিচালন মুনাফা যোগ অন্যান্য আয় মাইনাস অন্যান্য ব্যয়। জুনায়েদ রাফি ভালোই পারে না, বোঝা যাচ্ছে। পরিচালন মুনাফা যোগ অন্যান্য আয় মাইনাস অন্যান্য ব্যয়। ইয়াসির বলো, কয়েকটি পরিচালন ব্যয়ের নাম বলো। পারা কথা, আজকে বলছিলাম কয়েকটি পরিচালন ব্যয়ের নাম। তাহলে কেমন হবে বলো? পরিচালন ব্যয়ের নামে পারে না। স্যার ভাড়া আর হলো স্যার কয়টা বলবো মোট? তুমি যা পারো তাই বলবা,
কয়টা বলবো দেখো। আচ্ছা ঠিক আছে স্যার পরিবহন ভাড়া, কোন তারপর পরিবহন? হলো পরিবহন আবার বলতে হবে স্পেসিফিকলি কোন পরিবহন। বিক্রয় পরিবহন, ভাড়া, হ্যাঁ বিক্রয় পরিবহন ভাড়া আর বিমাসালামি, হ্যাঁ বিজ্ঞাপন, হ্যাঁ বিজ্ঞাপন। বুঝছি তুমি কম পারো আর একটু, এই জন্য বলছো কটা বলবো। আচ্ছা দেখ তোমার পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন 2 নম্বর করবা হোমওয়ার্ক হিসাবে। আর নাই সময়, একটু পরে ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এই প্রশ্নটা অঙ্কটা করবা, প্র্যাকটিস করবা। এখন সব অঙ্কই প্র্যাকটিস করতে হবে কম বেশি, না হলে কিন্তু পরীক্ষাতে ধরা খেয়ে যাবে। কারণ এখান থেকে 2টা অঙ্ক দিতে হবে, কমপক্ষে বাধ্যতামূলক 2টা অঙ্ক দিতে হবে। সুতরাং তুমি প্র্যাকটিস না করলে পরীক্ষাতে হয়তো এই অঙ্ক মিলাতে পারবে না। এই জন্য এগুলো প্র্যাকটিসের উপর। স্যার আমাদের অ্যাকাউন্টিং এ একদম লাস্ট চ্যাপ্টারটা করানো হয় নাই, মানে আসলে কি বলে এগুলো? স্যার আমি ক্লাস পাই নাই স্যার, এখন আমি